বিপর্যয় এ রাজ্যের মানুষের পিছু ছাড়ছে না। শারদীয়ার হই হুল্লোড় কাটবার মধ্যেই ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গ। মানুষ এখানে ওখানে ছুটোছুটি করছে প্রাণ ভয়। প্রাকৃতিক বিপর্যয়, জলে ভেসে গেছে অনেক কিছু, মারা গেছেন প্রায় 36 থেকে 38 জন মানুষ। তার মধ্যেই আমরা দেখেছি আমাদের এই রাজ্যের অন্য আর একটা প্রান্তে উৎসব আর হুল্লোড় চলছেই। আসলে ওই যে বললাম, মানুষের যন্ত্রণায়, মানুষের বিপর্যয় মানুষের বোধহয় আর কিছু যায় আসে না। আমাদের প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারাও বোধহয় বিষয়টাকে এভাবেই ভাবছেন যে কোনো বিপর্যয় যদি সাধারণ মানুষকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাহলেও তারা তাদের মতো করেই আচরণ করে যাবেন, তারা ভাববেন না মানুষের কথা। যেমন ঠিক এই মুহূর্তে আমি বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করেছি, আবারও আলোচনা করছি, বারবার বলছি, এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে রয়েছে এ রাজ্যের শিক্ষা বন্ধু বলে পরিচিত বেশ কয়েক হাজার মানুষ। মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছেন আগামী 9 তারিখ তারা নবান্ন অভিযান করবেন। যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা যাতে কার্যকর হয় তার দাবি নিয়ে নবান্নে এনারা যাবেন। আসুন সরাসরি তাদের সঙ্গেই কথা বলি। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন যারা, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন পরিতোষ ঘোষাল, আমার সঙ্গে রয়েছেন পরিমল ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছেন নন্দদুলাল দাস। নন্দদুলাল বাবু এর আগেও আমার এই অনুষ্ঠানে এসেছেন, তিনি বারবার করে বলেছেন তাদের কথা। আমি নন্দদুলাল বাবুর কাছে প্রথম আসি। নন্দদুলাল বাবু, আপনারা তো এর আগেও নানা অভিযান করেছেন, নানা আন্দোলন করেছেন, কিন্তু এখন আপনারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আপনারা নবান্ন অভিযান করবেন। আপনারা কি সত্যি বিশ্বাস করেন নবান্ন অভিযান করলে আপনাদের সমস্যার সমাধান হতে পারে? কারণ রাস্তার আন্দোলন তো আপনারা করছেন, আপনারা আইনি লড়াই লড়ছেন, রাস্তার লড়াইটাও লড়ছেন, কিন্তু আপনাদের কোনো সুরাহা হচ্ছে কি, হবে কি? এই ভরসা, এই আস্থা কি আছে আপনাদের? প্রথমে আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমরা যারা আগামী 9 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছি, সমগ্র শিক্ষা পরিবার, সেই সমগ্র শিক্ষা পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে যারা আছেন, পার্শ্ব শিক্ষক আছেন, শিক্ষা বন্ধু, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, স্পেশাল এডুকেটর সহ অনেকগুলি সংগঠন আমরা যৌথভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে যে অতীতে আমরা পার্শ্ব শিক্ষকরা আমরণ অনশনে বসেছিলেন, এসএসকে, এমএসকে তারাও আমরণ অনশন করেছেন, আমরাও করেছি, কিন্তু আমাদের তিক্ত যে অভিজ্ঞতা প্রথমত হচ্ছে যে এরা পারমিশন দিতে চান না, পারমিশন দেন না, এক কথায় পারমিশন দেন না। এবং তারপর যদি আপনি করেন, আন্দোলন করেন বা রাস্তায় মিছিল করেন, সেজন্য আপনাকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে, অন্য ধারায় মামলা দেওয়া হবে এবং দিন বেল হবে না। আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা একবার গান্ধী মূর্তির পাদদেশে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা একটা অবস্থান বিক্ষোভ, শুধুমাত্র অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলাম। তো আমরা সেখানে বলেছিলাম, যখন পারমিশনটা আনতে আবেদনপত্র নিয়ে যখন গেলাম, তখন আমি বললাম যে দেখুন, আমাদের সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে, এখানে বিভিন্ন যারা নাগরিক সমাজের বিদ্বজন, নাগরিক সমাজ, তারা এসেও বক্তব্য রাখবেন। সেখানে এসে বক্তব্য রেখেছেন মিরাতুন নাহার, অশোক গাঙ্গুলি মানে জাস্টিস, বোলান গঙ্গোপাধ্যায়, সমীর আইস, সুজাত ভদ্র থেকে শুরু করে রঞ্জিত সুর এবং বিরোধী যারা ছিলেন। আমরা এমন অসহায় অবস্থা, আমাদের পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ এসেছিলেন, অধীর চৌধুরী, সোমেন মিত্র, আব্দুল মান্নান, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, তার থেকে বহু, কত নাম বলবো, কৌশিক সেন, চিঠি পাঠিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। কিন্তু সেখানে কি হলো অভিজ্ঞতাটা বললাম যে আমরা একটা ডেপুটেশন দেব নবান্নে। উনি শুনলেন, আমার কথাটা শুনলেন, বলে আবার বললেন কি কথাটা বললেন, আমরা একটা ডেপুটেশন দেব। উনি আবেদনপত্রটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এত বড় সাহস কি করে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার কথা আপনারা ভাবতে পারেন? মানে এই কথা বলেন মুখে, স্পর্ধা কত! আপনারা কোন চুনোপুটি?
উনি মানে এটা কে বলছেন? লালবাজার। তা আচ্ছা। এখন মানে কোন এক আধিকারিক পুলিশের, আমি তো তার তখন নাম জানি না, আমরা আবেদন পত্রটা নিয়ে গেছি আবেদন করার জন্য। তো এখন, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি বুঝেছি আমি, বলুন। এখন তারপর আমরা যে আবেদন লিখে নিয়ে গেছিলাম যে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেব, সেটা বললো এটা 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 চলবে না, নতুন করে লিখতে হবে। তা নতুন করে লিখতে হবে, আবার নতুন করে লিখলাম। নতুন করে লেখার পরে তারপর ওটা ওটা লেখা যাবে না, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া যাবে না। এবং তারপর যখন ওখানে শুরুটা করলাম, তখন আমরা কিন্তু এবার আমরা ওখানে শুরু করার পর আমরা মাইকে বারবার বলতে থাকলাম যে তাহলে আমাদের যদি মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে না দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে উঠবো না। এবার পুলিশ দেখলো এ তো আরেক তাহলে ঝামেলা হবে। এবার ওরা বললো ঠিক আছে, তাহলে আপনাদের দুজন আমরা নিয়ে যাব, নবান্নে নিয়ে যাব। তো আমাদের মধ্যে আমাদের দুই সহকর্মী মঞ্জু এবং সোমা, দুজন মহিলা, তাদেরকে নিয়ে গেল পুলিশ, ওদের গাড়িতে করে নিয়ে গেল। সেখানে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো শুনুন সেটা। মানে তাহলে আমরা বললাম নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন, তার সঙ্গে আলোচনা। কিন্তু পুলিশ করলো কি, ওখানে যে রিসিভিং সেকশন, সেই রিসিভিং সেকশনে জমা দিয়ে কোনো সেখানে কোনো কথাও বলা যাবে না, শুধু রিসিভিং সেকশনে ওরাই জমা দিয়ে দিল। জমা দিয়ে একটা সিল মেরে দিয়ে বললো এটা হয়ে গেছে, এবার চলুন। তাদেরকে নিয়ে এলো। এই হচ্ছে বাস্তব অবস্থা পশ্চিমবাংলার। এখন নবান্ন অভিযান এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা যারা পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, স্পেশাল এডুকেটর সহ আরো যারা যারা আমরা আছি, যারা ডাক দিয়েছি, আমাদের কিন্তু সত্যি কথা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে যখন আমাদের বামফ্রন্ট আমলে আমাদের নিয়োগ হয়েছিল, আমাদের তো এরকম দুর্নীতি করে নিয়োগ হয়নি, আমাদের বৈধভাবে নিয়োগ হয়েছে। আমাদের শিক্ষা বন্ধুদের কথা বলতে পারি, আমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, প্রাইভেটে এমএ হলে হবে না, অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, বিএড থাকলে অগ্রাধিকার। বামফ্রন্ট আমলে নিয়োগ হওয়ার পর সেখানে প্রতি বছর কিন্তু প্রতি বছর বাজেটে আমাদের সবারই এই যে যে সেক্টরের কথা আমরা বললাম, 1,000, 2,000, 1,500 টাকা করে প্রতিবার বেড়েছে। তাহলে যদি এই 15 বছরে যদি আপনি 1,500 বা 2,000 টাকা করে বা 1,000 টাকা করেও বাড়তো, তাহলে আরো বৃদ্ধির পাওয়া সংখ্যাটা হতো আরো 15,000। যা আমরা পাচ্ছি তার সঙ্গে 8,000, 8,5, 23,000 হয়ে যেত। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন, তখন কিন্তু বুদ্ধবাবু মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন ছিল 7,000 টাকা। তিনি সেই মুখ্যমন্ত্রীর বেতন, অন্যান্য মন্ত্রীদের বেতন 2 লক্ষ টাকা করেছেন। আর আমরা পাই পোস্ট গ্রাজুয়েট। মানে দৃঢ়তার সঙ্গে বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, যে সমস্ত যারা মন্ত্রী হয়েছেন, তারা কেউ গ্রাজুয়েট, কেউ 12 ক্লাস পাস, কেউ মাধ্যমিক পাস, তারা পান 2 লক্ষ টাকা। আর অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট তাদেরকে সরকার দিচ্ছে 8,000 টাকা। এরকম মানে পৃথিবীতে এরকম কেউ আছে কিনা আমার জানা নেই। অথচ উনি এই মঞ্চে গিয়ে, সেই সময় বামফ্রন্ট যখন ছিল, সেই মঞ্চে গিয়ে উনি বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই যন্ত্রণা লাঘব করা হবে। এবং এই প্রশ্নও তুলেছিলেন, সেটা প্রতিনিয়ত দেখানো হয় মিডিয়াতে, যে দিল্লিতে কেন বেশি, বাংলায় কেন কম, উত্তরপ্রদেশে বেশি, বাংলায় কম, বিহারে বেশি, বাংলায় কম। আর আজকে উনি আমাদের হত্যা করছেন রীতিমতো। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত। কেন এই কথা বলছি? কারণ 8,000 টাকা একটা লোকের বেতন হতে পারে, একটা সরকারি কর্মচারী 8,000 টাকা বেতন হতে পারে, অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট একজন যারা বাড়ির পরিচারিকার কাজ করে তারাও পায় 15,000 টাকা। তাহলে আজকে যদি ওনার বিরুদ্ধে কেন, মানে এই তিলে তিলে হত্যা করার জন্য ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত। সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আরেকটা কথা বলি, আমাদের রাজ্যের সর্বশিক্ষার বা সমগ্র শিক্ষার যিনি প্রধান, তাকে আমরা এসপিডি বলি সারা রাজ্যেই, মানে রাজ্যগুলোতে তাই। এসপিডি মানে হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর, একজন আইএস অফিসার। অন্যান্য সমস্ত রাজ্যে আইএস অফিসার যদি সই করে দেন সেটাই আইন, তখন সেটা আইনে পরিণত হবে, সেটা জিও হয়ে যাবে। কিন্তু একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজ্য, যে রাজ্য পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাতে আইএস অফিসার বা এসপিডি, সমগ্র শিক্ষা পরিবারের যিনি প্রধান, তিনি যদি কোনো জিও বের করার অধিকার তার নেই। কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, কারো কোনো মূল্য নেই। তিনি যেটা বলবেন সেটাই ঠিক কথা। সেই কারণের জন্যে আমরা আগামী যে 9 তারিখ আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমরা বলছি, একবারে ওনাকে সম্মান জানিয়ে বলেছি হয় বেতন বৃদ্ধি, নয় পদত্যাগ। পছন্দ আপনার, বেছে নিন মুখ্যমন্ত্রী। আপনি তো পারছেন না,
সবিনয়ে বলছি, আপনি পারছেন না, আপনি চালাতে পারছেন না। সমস্ত কর্মচারীদের দেখার দায়িত্ব আপনার, শুধু আমাদের না, জনসাধারণ যারা আছে আপনার প্রজা, তাদেরও দেখার দায়িত্ব, ভালো মন্দ তারা যাতে ভালো থাকতে পারে, যাতে চুরি ডাকাতি না হয়, সমস্ত কিছু যাতে সুন্দরভাবে চলে, সুশৃঙ্খলভাবে চলে, সেটা দেখার দায়িত্বও কিন্তু সরকারের, যেমনি কেন্দ্রীয় সরকারের তেমনি রাজ্য সরকারের। তাহলে আপনি আপনার কর্মচারীরা, আমরা বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যাচ্ছি। সম্প্রতি আমাদের এক সহকর্মী নিবারণ চন্দ্র দাস, তিনি সোশ্যাল মিডিয়াতে হাত জোড় করে, তার ব্রেন ক্যান্সার হয়েছে, সোশ্যাল মিডিয়াতে হাত জোড় করে তিনি আবেদন করছেন, ভিক্ষা চাইছেন মানুষের কাছে। একজন সরকারি কর্মচারী, এরপরে মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত। আমি সারা পশ্চিমবাংলার প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি, ওনাকে চিঠি কে না দিয়েছেন আমাদের হয়ে, অপর্ণা সেন পর্যন্ত ওনার কাছে আবেদন করেছেন, শঙ্খ ঘোষ বেঁচে থাকার সময় ওনাকে চিঠি দিয়েছেন যে এদের বিষয়টা দেখুন, মাননীয়া এদের বিষয়টা দেখুন। কারো কথা উনি কর্ণপাত করেননি। কৌশিক সেন ওনাকে চিঠি দিয়েছেন, সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের মঞ্চে এসে ওনার আবেদন জানিয়েছেন। আর উনি এখন নিজের কালিমালিপ্ত, নিজের কালি দূর করার জন্য টলিউডের সমস্ত নায়ক নায়িকাদের নিয়ে এসে সেখানে, গতকাল যে ঘটনাটা ঘটেছে, ওনার তো উচিত ছিল ছুটে যাওয়া। মানুষের জীবন, মানুষ মারা যাচ্ছে, উনি যদি ছুটে যেতেন, উনি সেখানে কোচেন, এটা বলে গেলে কি হতো? উনি যদি বলে চলে যেতেন যে এরকম একটা বিপর্যয় হয়ে গেছে, আমি আজকে এখানে, অন্যরা করবে, আমি এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি। আজকে উনি ওই এক সময় আমরা দেখেছিলাম নিরো যখন রোমনগরী পুড়ছে, নিরো বসে বাঁশি বাজাচ্ছে, তার কিছু যায় আসে না। আরেকটি কথা বলি, মানে যদি শাসক যদি স্বৈরাচারী হয়, একজন রাজামশাইকে গিয়ে তার দূত গিয়ে বলছে যে রাজামশাই কি বলবো, দেশে কিন্তু প্রচন্ড দুর্ভিক্ষ, মানুষ ভাত ও রুটি কিছুই খেতে পাচ্ছে না, প্রচন্ড খেতে পাচ্ছে না মানুষ। নির্বোধ রাজা উত্তর দিচ্ছে, আরে ভাত রুটি খাওয়ার দরকার কি, কেক খাক, বিরিয়ানি খাক, ফ্রাইড রাইস খাক, ভাত খেতে পারছে না, রুটি খেতে পারছে না, ওসব খাওয়ার দরকারটা কি, এগুলো খাক। রাজা যদি নির্বোধ হয়, তাহলে সক্রেটিস আজ থেকে 2500 বছর বলে গেছে যে রাজা যদি দুর্নীতিগ্রস্ত হয়, নির্বোধ হয়, তাহলে সেই দেশের মানুষের যন্ত্রণার সীমা থাকে না। আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি, সবিনয়ে উনাকে বলছি, হয় আপনি আমাদের দুঃখ মোচন করুন, আমাদের বেতন বৃদ্ধি করুন, আর তা না হলে গুলি করে হত্যা করুন। আমি বলছি এখানে, আপনার চ্যানেলের মধ্য দিয়ে বলছি, অন্যরা কে কি বলবে আমি জানি না, যদি আমার রক্তের বিনিময়ে হয়, সেদিন নবান্নের সামনে আপনি আমাকে গুলি করে হত্যা করুন। হত্যা করে আমাদের এই 1 লক্ষ যে পরিবার, তার মানে সংখ্যা হবে আরো 7-8 লক্ষ, তাহলে তাদের মুখে হাসি ফুটুক। আমি স্বেচ্ছায় বলছি, 123 জন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছিলাম। হ্যাঁ, স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। অথবা আপনারা গুলি করে মেরে দিন, ফুটপাতে গুলি করে দিন, রাস্তায় গুলি করে মারুন। কিন্তু আমাদের এই অবস্থা থেকে, আমাদের এই দুর্গতি থেকে, আজকে পার্শ্ব শিক্ষক যারা অন্য শিক্ষকদের সমান, তারা পার্থক্যটা কি, পার্শ্ব শিক্ষক নাম দিয়েছেন, অন্য শিক্ষকদের একদম সমান যারা, এবং অন্য যে এসএসকে মানে আসলে প্রাইমারি স্কুল, অন্য যে প্রাইমারি স্কুল মানে সাধারণ যে স্কুলগুলো অনেক দূরে, তাই জন্য বামফ্রন্ট সরকার রবীন্দ্রনাথের কথাকে মাথায় রেখে যে বিদ্যালয়কে তার বাড়িতে পৌঁছে যেতে হবে, তাই কাছাকাছি বিদ্যালয় তৈরি করেছিলেন। এই মুহূর্তে সারা পশ্চিম বাংলায় 50,000 স্কুল বন্ধ, কথাটা রিপিট করছি, 50,000 সরকারি বিদ্যালয় বন্ধ। হাই স্কুলে 1 টিচার, প্রাইমারি স্কুলে 1 টিচার, প্রাইমারি স্কুলে 1 টিচার, শুধু টিচার লেস, অন্য জায়গার থেকে টিচার এনে দিয়ে সেখানে আমরা স্কুলটা চালাচ্ছি, যেহেতু আমি এসআই অফিসে চাকরি করি। এখন আমরা যে অবস্থাটা পশ্চিমবাংলার, এই 50 লক্ষ যে স্কুল বন্ধ, এই 50 লক্ষ স্কুলের জায়গা বিক্রি করে দেওয়া হবে, এটাই হচ্ছে সরকারের পরিকল্পনা। সরকার সবকিছু বেসরকারীকরণ করতে চাইছে, এবং সেই কারণের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো কর্ণপাত করছেন না, কোনো বিষয় কর্ণপাত করছেন না। সেজন্য আমরা পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পৌরসভার শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর সবাই আমরা নবান্নমুখী, এবং আপনার চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আমরা সমগ্র শিক্ষা পরিবারের কাছে, যে এটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, এবং যাতে করে আগামী 9 তারিখ বেলা 12টার সময় শিয়ালদায় জমায়েত, এবং সেখান থেকে আমরা নবান্নে পৌঁছে যেতে পারি। আর যদি বাধা দেয়, তাহলে সেখানে আমরা, যেখানেই বাধা দেবে সেখানেই বসে পড়বো, এবং আমরা বলবো আমাদেরকে গুলি করে হত্যা করা হোক। বেশ, আমি আসি এবার পরিমল বাবুর কাছে আসি। পরিমল বাবু, যেটা বললেন নন্দদুলাল বাবু, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা। সত্যি তো, স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক,
এইরকম বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং প্রশাসন যদি কর্ণপাত না করে, এমনকি আদালতের নির্দেশ, এতে তো আপনাদের কোনো নিজস্ব নয়, আদালত বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে, তারপরেও কিছু হচ্ছে না। কোথাও মনে হয় না যে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে কোথাও একটা গলদ তৈরি হয়েছে? এটাকে ঠিক গণতান্ত্রিক ব্যবস্থাপনা আদৌ বলা যায় কিনা, সেটা নিয়েই তো সংশয় জাগছে। যথাযথ বলেছেন। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার বলুন। আচ্ছা আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল খুব সুন্দরভাবে আমাদের এই পশ্চিম বাংলার সব থেকে দুর্দশাগ্রস্ত শিক্ষক সমাজ এবং এই শিক্ষাকর্মী সমাজ, শিক্ষা বন্ধু এসএসকে এমএসকে সবার কথা তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম সঠিক কথা বলেছেন। বিগ নিউজ চ্যানেল যেগুলো, সত্যি আমাদের মনে হয় তারা বিক্রি হয়ে গেছে। সাধারণ মানুষের কথা, আমাদের মতো হতদরিদ্র মানুষের কথা তারা ভাবছেন না। আপনারা তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ। আমরা 9 নবান্ন বলছি। 9 তারিখ সারা রাজ্যের প্রায় একদম লক্ষাধিক পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, শিক্ষা বন্ধু, সর্বশিক্ষা কর্মী যারা এই যে সমগ্র শিক্ষা অভিযানের সাথে যারা একদম গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে সব থেকে প্রান্তিক মানুষ যারা, শ্রমিকের ঘরের সন্তান, কৃষকের ঘরের সন্তান, তাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্যই সর্বশিক্ষা অভিযান চালু হয়েছে। এখন এটাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্প্রসারিত করে সমগ্র শিক্ষা অভিযান নাম দিয়েছে। আমরা লক্ষ্য করছি আমাদের মাইনেটা না দেওয়ার কারণটা কি, আমাদের অপরাধটা কি। আমরা এটা বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ্য করলাম সরকার চায় এই গরিবের শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিতে। নন্দবাবু যেটা একদম উল্লেখ করছিলেন, বহু স্কুল বন্ধ, বহু ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, ছেড়ে দিচ্ছে, তারা শিক্ষার আগিনা থেকে চলে যাচ্ছে। অসংখ্য শিক্ষক পদ, সমগ্র শিক্ষার যে কর্মীদের পদ, শিক্ষা বন্ধুর পদ, আমাদের এসএসকে এমএসকে শিক্ষকের পদ, মানে ভ্যাকেন্সি খালি। রেগুলার টিচার তো নিয়োগ হচ্ছেই না, দুর্নীতির কারণে সব আটকে গেছে। একটা খুব পরিকল্পিত ভাবে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের ঘরে ছেলেদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা আমরা দেখছি। আর আমরা যারা আছি, যারা এখনো ওই 8,000, 10,000, 12,000, 13,000 টাকায় কাজ করছি, আমরা আমাদের মতো যারা কম আয়ের মানুষজন, তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার কাজটা করছি। এটা মনে হয় আমাদের সরকারের চোখে এটা অপরাধ। তাই আমাদের এভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, আমাদের নিষ্পেষণ করে মারা হচ্ছে। আমি প্যারা টিচারদের কথা উল্লেখ করছি একদম খুব স্পষ্ট ভাবে। আমি একজন পার্শ্ব শিক্ষক একটা হাই স্কুলের। 2006 সালে যখন ঢুকি তখন আমার মাইনে ছিল 2,000। 2006 থেকে 2010-এর মধ্যে আমাদের বাড়লো 2,000 থেকে 2,500, তারপরে হলো 3,500, তারপরে হলো 5,500, দিয়ে 7,500। 6 থেকে 10-এ 4 গুণ বাড়লো। 10-এর পরে 1 টাকাও বাড়লো না। অথচ 10-এ আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দুটো ঘোষণা মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিরোধী নেত্রী হিসাবে ঘোষণা ছিল। প্রথম ঘোষণা ছিল সিঙ্গুরে কারখানা হবে না, সেখানে নাকি কৃষকরা শশা মূলো চাষ করবে। আর দ্বিতীয় ঘোষণা ছিল পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবে। তাহলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ তো দেখলাম না। 2018 সালে সামান্য কিছু মাইনে বাড়লো, তারপর আর কিছু বাড়েনি। ভয়ঙ্কর সংকটে আছে। আপনি উল্লেখ করেছেন প্রথমেই 36 জন মানুষ এই বন্যাতে মারা গেছে। আমরা তো দেখলাম নদীতে কাঠ ভাসছে, ওই পুষ্পা সিনেমার মতো। এই যে কাঠ, গোটা গাছ ভাসতে পারতো, অবাক হয়ে গেছিলাম। তো যেভাবে প্রকৃতিকে বিপন্ন করা হচ্ছে, সেভাবে পুজোর কার্নিভাল করে, বিসর্জনের কার্নিভাল হচ্ছে। আমরা লক্ষ্য করছি আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থারও বিসর্জনের কার্নিভাল চলছে। এবং আমাদের পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু যারা কাজ করছেন, প্রত্যেকের অকাল মৃত্যু ঘটছে প্রত্যেক দিন, একজন করে হারাচ্ছি। আপনি একদিনে বিনা বন্যাতে এই 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা মাইনেতে তিলে তিলে হত্যা করে প্রত্যেক দিন অকাল মৃত্যুর শিকার হচ্ছে আমাদের একজন। আর তার পরিবার, তার বাবাকে, মাকে যার যা হারাচ্ছেন, একদম চরম অসহায় অবস্থায়। এই 10-12,000 টাকা রোজগারও আর তার থাকছে না, তিলে তিলে পরিকল্পিত ভাবে হত্যা করছেন। এবং আমাদের অপরাধ, সত্যি আমরা অপরাধী। আমরা শিক্ষা দিচ্ছি, গরিব ঘরে ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি। একটা প্রস্তাব রেখেছেন, কিন্তু খুব দুর্ভাগ্যজনক আমাদের শিক্ষামন্ত্রীর মতো অসংবেদনশীল, অমানবিক শিক্ষামন্ত্রী অতীতে দেখি। একদম উল্লেখ করছি, এর আগে 100 দিনের মতো আমরা লাগাতার অবস্থান অনশন করেছিলাম সল্টলেকে। যখন আমরা অনশন করছি, তার পাশে আহারে বাংলার উৎসব খাচ্ছে সবাই। আর পার্থ চ্যাটার্জি তখন শিক্ষামন্ত্রী ছিলেন, এখন জেলে। তিনি কেন করছেন না দেখলাম, কারণ তার খাটের তলার থেকে কোটি কোটি টাকার বান্ডিল তখন ঢুকছিল। ওই জন্য আমাদের কথা ভাবেননি। এই ভয়ঙ্কর সংকট, তাহলে মুখ্যমন্ত্রীর সেই কথা মনে করাতেই আমরা 14 তলাতে দেখছি আমাদের কথা তো পৌঁছাচ্ছে না।
সেই 14 তলায় যাতে পৌঁছায় তার জন্য আমরা নবান্ন অভিযানে নবান্ন চলোর ডাক দিয়েছি। মূলত 5টা দাবি আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি। একটা, আমরা শুধু আমাদের বেতনের কথা বলছি না, কারণ আমাদের ছেলেমেয়েরা হ্যাঁ, বলছি রক্ষা করো সব শিশুর শিক্ষার অধিকার, 1 নম্বর দাবি আমাদের। রক্ষা করো সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলো বন্ধ হচ্ছে। প্রাইমারি স্কুলই 67,000 ছিল 2011 সালে, এখন তার সংখ্যা 49,000-এ দাঁড়িয়েছে। হাই স্কুল মানে শিক্ষার্থী কমছে। আমরা লক্ষ্য করলাম 2023-24 সালে ও এইচএসে শুধু সে মানে ছাত্র কমেছে 2,46,000। 2025-এ কলেজে ছাত্র কমেছে 1.7 লাখ, মানে 1,70,000। আর প্রাইমারিতে প্রায় 8 লাখ শিশু কমে গেছে। তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে এবং চলে যাচ্ছে, তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসএসকে এমএসকে বন্ধ হচ্ছে। সরকার ঘোষণা করেছে যে না, এগুলো আমরা বন্ধ করে দেবো, এবং সেখানে এমন ঘটনা আছে মদের এমএসকে স্কুলে। আরে আমি তো বলছি, এই যে সরকার একটা যদি এত রাজনীতিকই হয়, ওদের তো তৃণমূল কংগ্রেস যারা করেন ঠিক আছে, ধন্যবাদ, তাদেরও তো এমএ বিএড ছেলে আছে, বিএসসি বিএড বিএ পাশ করা ছেলে মেয়ে আছে, তাদের চাকরি দিক দিয়ে এসএসকে এমএসকে গুলোকে চালাচ্ছে না। এবং আমাদের গুরুত্বপূর্ণ দাবি এই দুটো, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করো, শিশুদের শিক্ষার অধিকার রক্ষা করো, এবং এই সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের মাইনে বৃদ্ধি করো। এই মাইনেতে তাতে দাঁড়ায় যেটা 50 থেকে 70-80 টাকা মাথা পিছু দৈনিক খরচে চলতে হচ্ছে। আমাদের মা বাবা, স্বামী স্ত্রী সন্তান যা আছে, কারু স্বামী, এই টাকায় কারু সংসার চলে না। আমাদের দাবি আছে নিয়োগ থেকে ইপিএফ। এই যে 60 বছর কাজ করার পর যখন অবসর নিচ্ছেন, কেউ 1 টাকা পেনশন নেই তার। লক্ষ্মীর ভান্ডার বসে বসে পাবে মহিলারা, সে মাস্টার মশাইয়ের 1 লাখ টাকা মাইনের ডাক্তারের স্ত্রী হতে পারে, তারা পাবেন। কিন্তু এই 20 বছর 25 বছর কাজ করার পরে কোনো এসএসকে এমএসকে শিক্ষক, কোনো শিক্ষা বন্ধু, কোনো পার্শ্ব শিক্ষক 1 টাকা পেনশন পাবেন না। এর থেকে নির্লজ্জ কেউ হতে পারে? নিয়োগ থেকে যদি ইপিএফটা দিতেন, তাহলে শ্রম দপ্তরের ইপিএফ থেকেও কিছু টাকা, ন্যূনতম টাকা একটা পেনশন পেতেন, সেটাও দিচ্ছে না। এবং এই পেনশন যাতে না দিতে হয়, ইপিএফ না দিতে হয়, সরকার, এই আমাদের এসপিডি এবং আমাদের রাজ্য সরকার মানে কোটি কোটি টাকা খরচ করছে উকিলের পেছনে যাতে এটা না দিতে হয়। 100 কোটির উপর খরচা করলেন, অথচ 40-50 কোটি টাকা দিলেই সবাই পেনশনের আওতায় চলে আসছেন, সেটা দিচ্ছেন না। আসলে আমাদের অপরাধ আমরা লক্ষ্য করছি এখানে, এবং আমরা সমস্ত শূন্য পদে নিয়োগের দাবি করছি যাতে এই বিষয়গুলো বাঁচে। আসলে সরকার তো মনে করছে যত বেশি পড়েছে তত বেশি জানে, তত কম মানে। এই বিষয় থেকে আমাদের মনে হচ্ছে যে এই শিক্ষার সুযোগ কেড়ে নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এবং এই শিক্ষা যদি ধ্বংস হয়, রাজ্যও ধ্বংস হবে, এটাই আমার মনে হচ্ছে। তাই আমরা নবান্ন যাচ্ছি, আমাদেরকে জেলে পুরুক, গুলি মারুক, যা খুশি সরকার করুক। এমনিতেই পুলিশ আক্রমণ শুরু করেছে। আমাদের একজন এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করেছি আমরা। সেই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের একজনকে পুলিশ চরম হয়রান করছে, আজকে আসতে হবে, থানায় আসতে হবে, আগে মানে একবার গৃহবন্দির মতন অবস্থা তৈরি করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশকে, ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে। মাইনেটা বাড়ান, এসব করে কিচ্ছু করতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না, কারণ ভয় নেই। প্রত্যেকদিন আমরা মরছি, ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নেই। আপনারা ভয় পান, আর না হলে আমরা যদি নামি, এই 1 লাখ প্যারাটিচার যদি নামে, 1 লাখ এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু সর্বশিক্ষাকর্মী যদি নামে, আমরা কিন্তু প্রত্যেক বছর 200, 300, 400 ছাত্রছাত্রীকে পড়াই, তাদের অভিভাবকরা আছে, তাদের কাছে যদি আমরা পৌঁছাই, আমরা কিন্তু অনেক ভিত নাড়িয়ে দেওয়ার সে ক্ষমতা আমাদের আছে, সেটা আমরা ভবিষ্যতে দেখাবো। বিষয়টা ভিত নাড়িয়ে দেওয়ার নয় পরিমল বাবু, বিষয়টা হচ্ছে যে সত্যি তো আপনাদেরই জীবন যন্ত্রটা অন্য সহ নাগরিকদের তাড়িত করবে না কেন? কেন তাদের মধ্যেও একটা অন্যরকম বার্তা নিয়ে যাবে না? এটাই আশ্চর্যের। আমি ঠিক এখানেই আসবো, পরিতোষ বাবুর কাছে আসবো। পরিতোষ বাবু, কোথাও মনে হয় না যে সমগ্র এ রাজ্যের সমগ্র নাগরিক সমাজ যদি আপনাদের সমস্যাটা সেভাবে অনুধাবন করতে পারতেন, তাহলে হয়তো আপনাদের এতটা যন্ত্রণা বহন করতে হতো না? আপনারা একটা আংশিক হয়ে গেছেন, আপনারা অংশত হয়ে গেছেন বা আংশিক হয়ে গেছেন। এটাই তো সব থেকে দুঃখের, সব থেকে যন্ত্রণার, যে অন্যেরা, রাজ্যের অন্যান্য মানুষ আপনাদের যন্ত্রণার কথা সেভাবে অনুধাবনই করছে না। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং উত্তরবঙ্গে দুর্গত মানুষ যারা প্রয়াত হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে সর্বাত্মক সাহায্যের আবেদন করছি। প্রথমে এতক্ষণ নন্দবাবু এবং পরিমলবাবু যে আলোচনা করলেন, নিশ্চিতভাবেই সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মী যারা আছেন, তার বাইরেও আমাদের অনেকেই আছেন যারা এই সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত নয়। এনসিএলপি আছে,
ভোকেশনাল আছে, আরো অনেকেই আছে, তারা সত্যি সত্যি খুবই বঞ্চিত। এবং এই বঞ্চিত মানুষদের ঐক্যবদ্ধ করার জন্যই আমরা এই মঞ্চের বন্দোবস্ত করেছি, যাতে সবাই সম স্বার্থে সম দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি, সরকারের কাছে নজর ফেলতে পারি। এবং এই ক্ষেত্রে জনগণ যেভাবে সাড়া দেওয়ার কথা, সেক্ষেত্রে সত্যি সত্যি আমাদের তথাকথিত প্রচার মাধ্যমগুলো আমাদেরকে এড়িয়ে যাচ্ছে, বিষয়গুলোকে চাপা দিতে চাইছে অথবা প্রচারের আলোক নামতে চাইছে না। এটা তো নিশ্চিতভাবেই বাস্তব কথা। এর বাইরেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জীবন জীবিকার যে দারিদ্র্যের কথা, অসুবিধের কথা, বঞ্চনার কথা আমরা মানুষকে বলতে চাইছি। এবং সেক্ষেত্রে আপনার এই যে চ্যানেলের মাধ্যমে যে উদ্যোগ, এটা অত্যন্ত সাধু উদ্যোগ, প্রথমেই সেটা আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে যেটা বলতে চাই, অন্য 8-5টা কাজের ক্ষেত্রেও আমাদের এসএসকে মেসকে সত্যি সত্যি সবচেয়ে পিছিয়ে পড়া দুর্বলতম অংশে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু যারা সবচেয়ে পিছিয়ে পড়া, শিক্ষা অঙ্গনের বাইরে ছিল, তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্যই বিগত সরকার যে উদ্যোগ নিয়েছিল, যার জন্যই তো গ্রামে গ্রামে যেখানে প্রাইমারি স্কুল ছিল না সেখানে এসএসকে গড়ে উঠেছে, যে অঞ্চলে মাধ্যমিক স্কুল ছিল না সেখানে এমএসকে গড়ে উঠেছে, যাতে সব অংশের শিশুরা শিক্ষার অঙ্গনে আসতে পারে। এবং সেই জন্যই তাদের এই বন্দোবস্ত। এবং সেক্ষেত্রে সারা রাজ্যের প্রায় 14 লক্ষ শিশু এই শিক্ষার অঙ্গনের মধ্য দিয়ে তারা মূল শিক্ষা স্রোতে আসার উদ্যোগ নিয়েছে। এবং সেক্ষেত্রে প্রধানতম ভূমিকা হচ্ছে আমাদের এই যারা সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকার উদ্যোগ নিয়েছেন। সত্যি সত্যি জায়গা ছিল না, ঘর দিয়েছে, জায়গা দিয়েছে, এবং গ্রামের ছেলে মেয়েদের ডেকে ডেকে এনে শিক্ষা প্রতিষ্ঠানে আনার বন্দোবস্ত করেছে। অর্থাৎ সামগ্রিক শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রে এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এক্ষেত্রে আপনারা জানেন, অমর্ত্য সেন এই প্রতিষ্ঠানগুলোকে যে শিক্ষার ক্ষেত্রে কোনো অংশে কম নয়, প্রথাগত শিক্ষার তুলনায় এই প্রতিষ্ঠানগুলো কোনো অংশে কম নয়, তা তিনি তার প্রতিটি সংস্থার মাধ্যমেই প্রকাশ করেছিলেন। এটা নিশ্চিতভাবেই সকলেই জানেন। আজকে সবচেয়ে দুঃখের, সবচেয়ে বেদনার, সবচেয়ে কষ্টের হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো উঠে যাচ্ছে, কয়েক হাজার প্রতিষ্ঠান উঠে গেছে, এবং আগামী 5-7 বছরের মধ্যেই অনেক প্রতিষ্ঠান উঠে যাবে। এবং ঠিকই বলেছেন, এই প্রতিষ্ঠানগুলো কার্যত নানান রকমের অন্যান্য ক্ষেত্রে পরিণত হবে, যেটা হচ্ছে আমাদের সামাজিক যে কাজকর্ম সেখানে হবে না, যা আমরা দেখছি বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় বিল্ডিং গুলো ধসে পড়ছে, বিল্ডিং গুলো জঞ্জালে পরিণত হচ্ছে। গ্রামের গর্ব ছিল, সেই গর্ব থাকছে না। এইটার অবসান আমরা চাই। এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে আমাদের যে শিক্ষার যে মান, সেই মান যদি রাখতে হয়, তাহলে ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাত অনুযায়ী শিক্ষক নিয়োগ আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা তো পেটে গামছা পেতে করতে পারি না। আমাদের ন্যূনতম আমরা চাইছি। ব্যাপক আমরা বলছি না প্রথাগত বিদ্যালয়ের সঙ্গে আমরা সমতুল অর্থ দিতে হবে, কিন্তু একটা মানুষ বাঁচার জন্য ন্যূনতম যে অর্থটা প্রয়োজন তা যদি না দেওয়া যায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো টেকানো যাবে না। সেক্ষেত্রে সরকারকে নিবেদন আমরা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আইনি পথে গেছি, কোনো পথেই কিন্তু শোনার পাত্র নয়। বাধ্য হয়ে আমাদের এই ধরনের অভিযানমূলক কর্মসূচি নিতে হচ্ছে। আমরা জানি অভিযানমূলক কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে আমরা জানান দিতে পারবো, এবং তাতে মারধর হতে পারে, পুলিশ লাঠি চালাবে, জলকামান চালাতে পারে, গুলি চালাতে পারে। আমরা জানি, জেনেই শেষ লড়াই বলতে পারি আমরা এই অভিযান কর্মসূচি আমরা নিয়েছি। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিসভা তারা সহযোগিতার সাথে বিষয়টা দেখুন, যাতে আমাদের অভিযানমূলক কর্মসূচি গ্রহণ করতে না হয়। আমাদের তো রাস্তায় থাকার কথা নয়, আমাদের বিদ্যালয়ে থাকার কথা। আজকে বিদ্যালয় ছেড়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? সাধারণ মানুষকে আমরা আবেদন করব, আপনার শিশু সন্তান আজকে কোন জায়গায় যাচ্ছে? শিক্ষা আজকে কোন জায়গায় যাচ্ছে? শিক্ষা আজকে তলানিতে গেছে। প্রতিষ্ঠানের দুর্নীতি চরম জায়গায় পৌঁছেছে, প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা চরম জায়গায় পৌঁছেছে। এটা তো মানুষ দেখছেন, বুঝছেন। এবং আমরা শুধু আমাদের জীবন জীবিকার জন্য নয়, আমরা চাইছি সামগ্রিকভাবে শিক্ষার পরিকাঠামো যাতে উন্নত হয়। যেমন আমাদের অন্যতম প্রধান দাবি, শিক্ষা বাঁচাও, শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করো, শূন্যপদে শিক্ষক নিয়োগ করো, এবং আমাদের ন্যূনতম যে সেইটুকু বন্দোবস্ত করো। তার জন্য যা হওয়ার হবে,
আমরা এই লড়াইয়ে নেমেছি। আপনারা জানেন 23শে এপ্রিল আমরা মিছিল করেছি ওই পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত, এসপিটিকে রেজলিউশন দেওয়া হয়েছে। এই 20শে আগস্ট আবারও রিমাইন্ডার দেওয়া হয়েছে, আবারও আমরা বলেছি এরপরে আর আমাদের কোনো থাকার কথা নেই। বাধ্য হয়ে আমরা এই ধরনের কর্মসূচি নিয়েছি। আমরা চাইবো, আপনার চ্যানেলের মাধ্যমে এই কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত নীরব হয়ে আছেন, যারা মনে করছেন ওটা ওরা করছে করে আমাদের দরকার নেই, আজকের তাদেরকেও আমরা আবেদন করব। বিভিন্ন আমাদের অনেকগুলো সংগঠন যারা হচ্ছে সরকারের পক্ষে, আমরা বলছি যে সরকার বিরোধী বা সরকার পক্ষের ব্যাপার নয়, এটা জীবন জীবিকার ব্যাপার। সব সংগঠন যুক্ত হন, সব সংগঠন, কারণ মাইনে বৃদ্ধি হলে সরকারের সঙ্গে যারা আছেন তারা পাবেন, যারা সরকারের বিরুদ্ধে তারা পাবেন, তা তো নয়। তাহলে এই লড়াইয়ে আমরা যারা সরকারের পক্ষে বলে আছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন, আমরা সকলকে আবেদন করছি, এবং এই মঞ্চের কোনো রাজনৈতিক রং নেই, এই মঞ্চের সব অংশের মানুষকে আমরা আবেদন করব সেই দায়িত্ব, এবং সেইভাবেই যাতে মানুষরা গ্রহণ করেন এবং শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করেন, এই আবেদন আমরা রাখবো। এবং শুধু তাই না, আজকের প্রতিষ্ঠানগুলো শুধু উঠে যাচ্ছে এই কথা বললে হবে না। আজকে শিক্ষকদের উপর যে আক্রমণ হচ্ছে, আমরা কখনো অতীতে ভাবতেই পারি না। শিক্ষকরা আক্রান্ত হচ্ছে, শিক্ষকদের মারধর করা হচ্ছে। আজকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের যে সম্মান আজকে তলানিতে ঠেকেছে। এই যে মর্যাদার জায়গা, শিক্ষক একটা সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গায়, সমাজ গড়ার কারিগর আমরা জানতাম, আজকে আমরা দেখছি সেই শিক্ষকদের মর্যাদা তলানিতে ঠেকেছে। এই যে শিক্ষার ক্ষেত্রে অবমূল্যায়ন, এই যে শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা ব্যর্থ, সেই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে যাতে আমরা মূল শিক্ষা বন্দোবস্তটাকে রক্ষা করতে পারি। আপনার বোধহয় আপনারাও জানেন বোধহয় যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে শিক্ষা বন্ধু বা এদের চাকরির স্থায়ীকরণ বিষয়ে বলেছেন, না না এরা শিক্ষার সাথে সেভাবে যুক্ত নয়, এরা তো মূলত নাকি শিক্ষকদের জুতো বা খাতাপত্র বয়ে দেয়, এরকম একটা ইয়েটা বলছেন যে এরা শিক্ষার আর কি, এদের স্থায়ীকরণের বিষয়ে তেমন ভাববার কিছু নেই। কোথাও মনে হয় না চূড়ান্ত একটা তাচ্ছিল্য, চূড়ান্ত অবজ্ঞা মানে এই শিক্ষা কর্মী বা শিক্ষা বন্ধু হিসেবে যারা রয়েছেন তাদের প্রতি? উনি একজন অধ্যাপক মানুষ এবং নাট্যকার, তার যদি এই ভাষা হয়, বুঝতেই পারছেন আমরা যে কারণে বলছি শিক্ষার তলানিতে গেছে। মানুষের প্রতি যে মর্যাদা ছিল, শিক্ষকদের প্রতি যে মর্যাদা ছিল, সম্মানের জায়গায় ছিল, যে যত বড় বিভিন্ন পদে আসীন হন না কেন, তাকে প্রাথমিক মাধ্যমিক পেরিয়ে তাকে যেতে হয়েছে। এই শিক্ষকদের প্রতি যে সম্মান, শিক্ষামন্ত্রীর যদি এই বাচন হয়, তাহলে সেই সম্মানটা সেই জায়গায় যাচ্ছে, এবং আমরা দেখছি সেটা। এ তো মানুষ বুঝতেই পারছেন, আমাদের রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান একদম তলানিতে ঠেকেছে। স্বাস্থ্য তো তলানিতে ঠেকেছে, শিক্ষা তলানিতে ঠেকেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিশ্চিতভাবেই আমাদের জীবন জীবিকা সংগ্রামকে সামনে রেখে আমরা লড়াই করছি, সামগ্রিক যে অবস্থা সেটা বাদ দিয়ে আমাদের শুধু বন্দোবস্ত হবে এটা হয় না। অর্থাৎ সামাজিক যে আক্রমণ, মানুষের আজকে আকাশ মূল্যবৃদ্ধি, কি জিনিসের দাম বেড়েছে, তাহলে এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই ব্যতি রেখে আমাদের মাইনে বৃদ্ধির লড়াই নয়, তাহলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই, এই যে গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে লড়াই, আর আমাদের জীবন জীবিকার সংগ্রামের লড়াই কিন্তু এক সূত্রে গ্রথিত হয়ে আছে। তাহলে সামগ্রিক সামাজিক লড়াইয়ের অংশ হিসেবে আমাদের জীবন জীবিকার লড়াই, যে কারণে আমরা শুধু মাইনে বৃদ্ধির লড়াই রাখি।